হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হওয়া শয়তান মুভিটা, যেখানে একজন মানুষরূপী শয়তান একটা মেয়েকে তার বাবা মার থেকে কেড়ে নিতে চায়, আর তার বাবা মা তাদের মেয়েকে বাঁচানোর জন্য প্রাণপণে লড়াই করে। মুভিটাতে দেখানো হয়েছে বাবা মায়ের কাছে তাদের প্রাণের থেকেও সন্তানের মূল্য বেশি। তো ভিউয়ার্স, আজকের মুভিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর মুভিটা দেখে আমরা বুঝতে পারবো বাবা মা আমাদেরকে আসলে কতটা ভালোবাসে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একজন লোক একটি মৃত ইঁদুর নিয়ে যাচ্ছে। এরপর সিন শিফট হয়, যেখানে দেখানো হয় আমাদের মুভির হিরো অজয় দেবগান অর্থাৎ কবির এবং তার ছেলে ধ্রুব এসেছে কবিরের মেয়ে জাহ্নবীর ভার্সিটির সামনে তাকে বাসায় নিয়ে যেতে। সেখানে জাহ্নবীকে দেখা যায় একটা ছেলের বাইকের পিছনে উঠতে যাচ্ছে। তখন কবির তাকে গাড়ির হর্ন বাজিয়ে ডাকে এবং সেটা দেখে জাহ্নবী গাড়িতে এসে বসে। তখন কবির তাকে জিজ্ঞেস করে ছেলেটি কে। তখন জাহ্নবী বলে, কে? যে আমাকে জড়িয়ে ধরেছিল সে, নাকি যে আমাকে বাইকে উঠাচ্ছিল সে? তখন জাহ্নবীর ভাই ধ্রুব বলে, আজকালের মেয়েরা বাবা মাকে একটুও ভয় পায় না। তারপর জাহ্নবী তার বন্ধুদের সাথে লাদাখ যাওয়ার জন্য তার বাবার কাছে পারমিশন চায়, কিন্তু কবির তাতে রাজি হয় না। এরপর সিন শিফট হয় বাড়িতে। সেখানে জ্যোতি অর্থাৎ জাহ্নবীর মা সহ তাদের 4 জনের পরিবারের কিছু মুহূর্ত দেখানো হয়, এবং সেখানেও জাহ্নবী তার বাবাকে আবারও তার বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু তখনও কবির রাজি হয় না, বরং তারা 4 জন মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করে। এরপর নেক্সট ডে তারা বের হয় এবং একটা গানের মাধ্যমে তাদের পরিবারের কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত দেখানো হয়। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তারা চা অর্ডার করে, কিন্তু সেখানে তাদেরকে চায়ের মূল্য 20 টাকা ভাঙতি দিতে বলা হয়, কিন্তু তখন তাদের কাছে ভাঙতি না থাকায় কবির ফিরে আসে। তখনই একজন লোক তাদের জন্য চা নিয়ে আসে। প্রথমে অবশ্য তারা নিতে চায় না, কিন্তু লোকটি তখন বলে, আপনারা পরে কখনো আমাকে চা খাইয়ে দেবেন। তখন তারা লোকটিকে তাদের সাথে জয়েন হতে বলে। তারা একে অপরের সাথে পরিচিত হয়। লোকটি তার নাম বলে রাজ। তখন কবির তার নাম লোকটিকে বলে এবং তার স্ত্রী জ্যোতি, মেয়ে জাহ্নবী এবং ছেলে ধ্রুবর সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এরপর কবিরের একটা কল আসে এবং সে টেবিল থেকে উঠে যায়, এবং জ্যোতিও তখন তার ফোনে একটু বিজি হয়ে পড়ে। তখন রাজ জাহ্নবীকে একটা লাড্ডু খেতে দেয়, কিন্তু লাড্ডুটা খাওয়ার সাথে সাথেই জাহ্নবী কেমন একটা বদলে যায়। এখন রাজ জাহ্নবীকে খেতে বলে এবং জাহ্নবী সাথে সাথেই খেতে শুরু করে দেয়। এরপর জাহ্নবী সেখান থেকে উঠে যায় আর তার বাবাকে বলে, চলো এখান থেকে চলে যাই। এটা বলেই সে সেখান থেকে গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তারপর রাজ গাড়ির কাছে আসে এবং জাহ্নবীকে কিছু খাবার দিয়ে বলে ফার্ম হাউসে গিয়েই খেয়ে নিতে। এরপর দেখানো হয় যে তারা ফার্ম হাউসে পৌঁছে গেছে এবং জাহ্নবীকে দেখা যায় গাড়ি থেকে নামার আগে সেগুলো খুব তাড়াহুড়ো করে খেয়ে নিতে। এরপর দেখা যায় ধ্রুব গাড়ি থেকে নেমে সবার আগে একটি মাছ তাদের পুকুরে ছাড়ে এবং তার বাবাকে গিয়ে বলে যে সুইমিং করি। বলতে না বলতেই তার বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার মা দেখতে আসলে তাকেও ফেলে দেয়। জাহ্নবী পিছন থেকে তার বাবাকে ধাক্কা দিতে আসলে সে বুঝতে পেরে যায় এবং তাকেও ফেলে দেয়, তারপর নিজেও লাফ দিয়ে দেয়। তারা কিছু সময় মজা করবার পর জ্যোতি উঠে যায়, কারণ তার ফোন জলে ভিজে গিয়েছিল। সে সেখান থেকে গিয়ে তার ফোনটা চালের ড্রামে রেখে দেয়। তারপর সে ফ্রেশ হয়ে বেলকনিতে এসে দেখতে পায় রাজ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমাদের দেখানো হয় জ্যোতি এসে রাজের কথা তার স্বামীকে বলে। তারা সুইমিং পুল থেকে উঠে দেখতে পায় রাজ তাদের বাড়ির ভেতর চলে এসেছে। তারপর তারা দুইজন রাজের কাছে আসলে রাজ তাদের বলে যে আমার ফোন বন্ধ হয়ে গেছিল, তাই একটা বাড়ি খুঁজছিলাম ফোন চার্জ করবার জন্য। তখন আপনাদের দেখলাম, তাই ভাবলাম আপনাদের এখানে একটা চা খাওয়া যাবে, যাতে করে আপনি আমার চায়ের ঋণটি শোধ করতে পারেন। তারপর জাহ্নবী এসে বলে যে রাজ তাকে অনুরোধ করেছিল ভিতরে আসার জন্য, তাই সে তাকে ভিতরে নিয়ে এসেছে। তারপর তারা রাজকে বসতে বলে এবং জাহ্নবীকে ড্রেস পরিবর্তন করে আসতে বলে, কারণ তারা এত সময় সবাই সুইমিং পুলে ছিল। কিন্তু জাহ্নবী তাদের কথা কানেই নেয় না। তারপর রাজ যখন জাহ্নবীকে ড্রেস চেঞ্জ করে আসতে বলে, তখন সে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। তারপর তারা রাজের ফোন চার্জে বসিয়ে তাকে টিভি দেখতে বলে এবং তারাও ফ্রেশ হতে চলে যায়। জ্যোতি রাজের জন্য চা বানাতে যায় এবং এসে দেখতে পায় রাজ তাদের ফ্যামিলি ফটো দেখছে। জ্যোতি তাকে চা দিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে সে কাভিরকে বলে, এই লোকটি কিভাবে বুঝলো যে আমাদের বাসায়
সমস্যা এখানে? তখন কাবির জ্যোতিকে সব টাকা পয়সা লক করে রাখতে বলে আর বলে আমি চেঞ্জ করে ওকে বের করছি। তারপর আমরা দেখতে পাই জাহ্নবী নিচে চলে এসেছে এবং রাজের সাথে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গল্প করছে। তখনই ধ্রুবের বল এসে জাহ্নবীর গায়ে লাগে এবং ধ্রুব জাহ্নবীকে তার সাথে খেলবার জন্য ডাকে, কিন্তু রাজ ধ্রুবকে রাগ করে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর রাজ জাহ্নবীকে জিজ্ঞাসা করে যে তার বাবা মা সবটা জানে কিনা। তখন জাহ্নবী বলে তারা সবকিছুই জানে এবং এটাও বলে যে তারা ঘুরতে যাবে একসাথে। কিন্তু তখন রাজ বলে তুমি যেতে পারবে না, কারণ তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি যাবে তো আমার সাথে? জাহ্নবীর কানে শুধু তার কথাই বাজতে থাকে। এমন সময় ধ্রুবের বল আবার এসে জাহ্নবীর গায়ে লাগে। তখন ধ্রুব এসে আবার জাহ্নবীকে খেলতে ডাকে। তখন রাজ জাহ্নবীকে বলে যে আজ তুমি তোমার ভাইয়ের সাথে এতটা খেলো যে এরপর থেকে ওরা আর কখনো খেলতেই ইচ্ছা না করে। এরপর জাহ্নবী রাজের কথা মতো তার ভাইয়ের সাথে খেলতে চলে যায়। একটু পরেই চেঁচামেচি শুনে জ্যোতি বাইরে এসে দেখতে পায় জাহ্নবী এত জোরে জোরে ধ্রুবের দোলনা দোলাচ্ছে যে ধ্রুব ভয়ে কান্না করছে। তখন জ্যোতি জাহ্নবীকে অনেকবার থামতে বলে। এরপর কাবির এসেও জাহ্নবীকে থামতে বলে, কিন্তু জাহ্নবী থামেই না। তখন রাজ থামতে বলায় জাহ্নবী থেমে যায়। এরপর জাহ্নবী কাবিরকে সরি বলে, কিন্তু কাবির বলে ধ্রুবকে সরি বলতে। এরপর আমাদের ঘরের ভেতরের দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই একসাথে খেতে বসেছে। কাবির রাজকে তাদের পারিবারিক বিষয় থেকে দূরে থাকতে বলে, কারণ রাজ তাদের পরিবার সম্পর্কে কিছুই জানে না। কিন্তু রাজ তাদের বলে যে সে সবকিছুই জানে এবং সে এটাও জানে যে জাহ্নবীর তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা। তখন জ্যোতি বলে এই সব কথা তুমি বাইরের মানুষকে কেন বলেছো? তখন জাহ্নবী তাদের জানায় রাজ তাকে যা করতে বলছে তার সেটাই করতে ইচ্ছা করছে এবং রাজ জানতে চেয়েছে বলেই সে এটা রাজকে বলেছে। রাজ তখন বলে হ্যাঁ, একদম ঠিক বলেছো, ডেমো দেখতে চাও? এই কথা বলে রাজ জাহ্নবীকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল করে বলো যে তুমি তার সাথে সম্পর্ক রাখতে চাও না, এবং জাহ্নবী তার কথা মতো তার বয়ফ্রেন্ডকে কল করে বলে যে সে তার সাথে সম্পর্ক রাখতে পারবে না। তখন জ্যোতি জাহ্নবীকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু রাজ জ্যোতিকে বলে জাহ্নবীর কিছুই হয়নি এবং জাহ্নবীও তার কথা মতো তাদের বলে সে একদম ঠিক আছে। কাবির রাজকে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু রাজ তখন বলে আপনি মনে হয় বুঝতে পারেননি যে আমি কোথাও যাব না। যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমি কোথাও যাচ্ছি না। কাবির তখন রাজকে জোর করে বাড়ি থেকে বের করে দিতে চাইলে রাজ জাহ্নবীকে বলে তার বাবাকে আটকাতে। জাহ্নবী তখন রাজের কথা মতো তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। তার বাবা তার কথা না শুনলে সে তখন তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কাবির আর জ্যোতি তখন একদম অবাক হয়ে যায়। জ্যোতি তখন জাহ্নবীকে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করলে? জাহ্নবী তাদের জানায় রাজ তাকে করতে বলেছে তাই সে এমনটা করেছে। জ্যোতি তখন জাহ্নবীকে বলে ওই লোকটার সব কথা তোমাকে শুনতে হবে না। তখন রাজ বলে যে শুনতে হবে, কারণ আমি জাহ্নবীকে বশীকরণ করেছি। আমি এখন জাহ্নবীর ভগবান। আমি যা বলবো জাহ্নবীকে সব শুনতে হবে। জাহ্নবীর বাবা মা তার কথা বিশ্বাস না করায় সে জাহ্নবীকে তার কথা মতো বারবার উঠবোস করায় এবং বাচ্চাদের মতো কান্না করতে বলে। এরপর সে জাহ্নবীকে সব ফোন ভেঙে ফেলতে বলে এবং কিচেন থেকে চা পাতা নিয়ে আসতে বলে। এরপর সে জাহ্নবীকে চা পাতা খেতে বলে। জাহ্নবী চা পছন্দ করে না, কিন্তু রাজের কথা মতো সে চা পাতি খাওয়া শুরু করে। তখন কাবির জাহ্নবীকে বাধা দিতে এলে রাজ জাহ্নবীকে বলে তার বাবাকে চড় মারতে এবং জাহ্নবী সাথে সাথে তার বাবাকে চড় মেরে দেয়। এরপর রাজ জাহ্নবীকে দিয়ে তার পা টেপায় এবং তার বাবা মাকে বলে তার মেয়েকে তাকে দান করে দিতে। জ্যোতি তখন অনেক অনুনয় বিনিময় করে বলে আমরা আপনার কি ক্ষতি করেছি, আমাদের মেয়েকে ছেড়ে দিন। তখন রাজ বলে আপনারা আমার কিছুই করেননি, কিন্তু আপনার মেয়েকে আমাকে নিয়ে যেতেই হবে এবং সেটা আপনাদের অনুমতি সহকারে। তখন কাবির বলে এটা কখনোই সম্ভব না। কিন্তু তখন রাজ বলে আপনারা কি আমার ধৈর্য দেখতে চান? আমার সামনে যখন কেউ কান্না করে তখন আমার খুব ভালো লাগে, আর আমার সব থেকে ভালো লাগে যখন আমি রক্ত দেখি। আপনারা যদি এমন ভাবেই আমাকে না বলতে থাকেন তাহলে আমি আমার সব সীমা পার করে যাব। এই কথা বলে সে জাহ্নবীকে একটা লাথি মেরে দেয়। কাবির তখন রাজকে মারতে আসে আর সেই জন্য রাজ জাহ্নবীকে বলে তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে। তখন জাহ্নবী দৌড়ে গিয়ে ধ্রুবের মাথা ফাটিয়ে দেয়। এরপর আমাদের দেখানো হয় তাদের গেটে পুলিশ এসেছে এবং পুলিশ এরপর তাদের বাসায় ঢোকে, কিন্তু তারা এমনটা ভাব করে যেন তাদের কিছুই হয়নি। পুলিশ তাদের জানায় জ্যোতির ফোন থেকে তাদের কাছে মিসড কল এসেছে এবং তারা কল ব্যাক করলে কেউ ফোন রিসিভ করছে না। তখন তারা জানায় হয়তো তাদের ছেলে ধ্রুব
ভুল করে কল করেছে। তখন জ্যোতি ফোন আনতে চলে যায়। তখন আমাদের দেখানো হয় জাহ্নবী গ্যাস সিলিন্ডারের ওপর বসে আছে এবং জাহ্নবীর হাতে ছিল ম্যাচের কাঠি। তখন জ্যোতি দ্রুত কিচেন থেকে চাউলের ভেতর থেকে ফোন বের করে নিয়ে আসে। তারপর পুলিশ চলে যেতে যায়, কিন্তু তখনই তারা আবার গ্যাসের গন্ধ পায়। আর তখন আবার কাভির বলে গ্যাস অন ছিল কিন্তু আমি অফ করে দিয়েছি। তারপর পুলিশ চলে যায় এবং জাহ্নবীও বের হয়ে আসে। তারপর ধ্রুবের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ায় তারা রাজকে বলে আমাদের যা কিছু আছে সব দিয়ে দিব, কিন্তু আমাদের ছেড়ে দাও। তখন রাজ তাদের কথায় রাজি হয়ে যায় এবং সব টাকা পয়সা নিয়ে আসতে বলে। কাবির তখন তাদের বাসায় যত টাকা পয়সা গহনা ছিল সবকিছু এনে রাজকে দেয় এবং তাকে চলে যেতে বলে। কিন্তু রাজ চলে যাওয়ার পরেও তারা দেখে জাহ্নবী ঠিক হয়নি। তখন তারা বুঝতে পারে রাজ তখনও যায়নি। তাই দরজা খুলে তারা দেখতে পায় রাজ সেখানেই দাঁড়িয়ে আছে আর সব টাকা পয়সা আগুনে পুড়িয়ে দিয়েছে। তখন রাজ তাদের বলে টাকা পয়সা দিয়ে আমাকে কেনা যাবে না, কারণ আমার এই তুচ্ছ টাকা পয়সার প্রতি কোনো মায়া নেই। আমি এই সবের থেকে অনেক উপরে। আজকের এই রাত শুধুমাত্র আমার জন্য এসেছে। হাজারো বছরে একবার আসে এই রাত। আর মাত্র কিছু সময়, তারপর আমি রাজত্ব করব সব জায়গায়। এরপর সে আবার বাড়ির ভেতরে চলে যায় এবং জাহ্নবীর বাবা মা একদম ভেঙে পড়ে। এরপর রাজ জাহ্নবীকে বলে নিজের গালে চড় মারতে, কারণ সে বলেনি যে আরো একটা ফোন রয়েছে। জাহ্নবীও রাজের কথা মতো তার নিজের গালে চড় মারতে থাকে এবং একসময় দেখা যায় জাহ্নবীর গাল দিয়ে রক্ত পড়ছে। এরপর রাজ জাহ্নবীকে বলে নাচ করতে। নাচ করতে করতে জাহ্নবী ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবুও রাজ তাকে থামতে দেয় না। এরপর জাহ্নবী এতটা ক্লান্ত হয়ে পড়ে যে জ্যোতি সেটা দেখে সহ্য করতে না পেরে এক গ্লাস জল এনে জাহ্নবীকে খেতে দেয়, কিন্তু রাজ তখন জাহ্নবীকে জলটা ফেলে দিতে বলে আর সেটা শুনে জাহ্নবীও জলটা নিচে ফেলে দেয়। তখন রাজ জাহ্নবীকে বলে কিচেন থেকে চাকু নিয়ে আসতে এবং বলে তার মা যদি এখান থেকে না যায় তাহলে তার গলা কেটে দিতে। তারপর তার মা সেখান থেকে চলে যায়। এরপর রাজ জাহ্নবীকে বলে চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে, সে কিছু সময় রেস্ট নিবে। যদি কেউ তার কাছে আসে তাহলে তাকে চাকু মেরে দিতে। এরপর আমাদের জাহ্নবীর মা বাবাকে দেখানো হয় এবং তারা ঠিক করে তারা তার মেয়েকে দান করে দিবে। এরপর কাভির আস্তে আস্তে নিচে নেমে আসে, কিন্তু সেখানে সে দেখতে পায় জাহ্নবী রাজের গার্ড দিতে গিয়ে সে বাথরুমে যেতে না পারায় সে সেখানেই প্যান্ট ভিজিয়ে দিয়েছে। এটা দেখে কাভির দ্রুত উপরে উঠে যায়। এরপর জ্যোতি নিচে নেমে আসে। তখন রাজ জ্যোতিকে দেখতে পেয়ে জাহ্নবীর জন্য ড্রেস নিয়ে আসতে বলে, কিন্তু জ্যোতি তখন জাহ্নবীকে ওয়াশরুমে নিয়ে যেতে চাওয়ায় রাজের রাগ হয়ে যায়। তাই রাজ জাহ্নবীকে সেখানেই চেঞ্জ করতে বলে, কিন্তু তার মা তাকে বাধা দিয়ে তার জন্য ড্রেস নিয়ে আসে। জাহ্নবীর বাবা অর্থাৎ কাভির জাহ্নবীর এমন খারাপ অবস্থা দেখে কিছু করার কথা ভাবে। এমন সময় জ্যোতি জাহ্নবীর কাছ থেকে ছুরি নিয়ে রাজের উপর হামলা করে, কিন্তু সক্ষম হয় না। তারপর তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। জাহ্নবী ছুরি নিয়ে আক্রমণ করতে যায় তার মাকে, কিন্তু জাহ্নবীর বাবা এসে তাকে আটকে দেয়, কিন্তু জাহ্নবী কাভিরের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর কাভির তাকে বাধা দেয় এবং রাজকে মারতে শুরু করে। রাজ তখন জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে আর ততক্ষণ পর্যন্ত হাসতে বলে যতক্ষণ না জাহ্নবী মারা যায়। তখন জাহ্নবী হাসতে শুরু করে। জাহ্নবীর হাসি দেখে কাভির রাজকে মারা বন্ধ করে দেয়। তারপর রাজ তাদের বলে আমি জাহ্নবীকে মুক্ত করে দিব যদি তোমরা জাহ্নবীকে আমাকে দান করে দাও, কিন্তু তারা তাতে রাজি হয় না। তাই সে জাহ্নবীকে বলে চাকু নিয়ে তার ভাইকে মেরে ফেলতে, কিন্তু কাভির গিয়ে জাহ্নবীকে আটকে দেয়। তারপর জ্যোতি গিয়ে জাহ্নবীকে একটা চড় মারে। তখন জাহ্নবী কিছুক্ষণের জন্য এমন অভিনয় করে যেন সে ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরই আবার জাহ্নবী তার বাবা মাকে একটা রুমে লক করে দেয়। এরপর তার ভাই ধ্রুবকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর জাহ্নবী ধ্রুবকে ছাদে গিয়ে খুঁজে পায়। ধ্রুব জাহ্নবীকে আসতে দেখে ছাদের উপর উঠে যায়। জাহ্নবীও ধ্রুবের পিছন পিছন ছাদে চলে আসে। এমন সময় কাভির ঘরের লক ভেঙে চলে আসে। তখন কাভির ধ্রুবকে বাঁচানোর জন্য ছাদে উঠতে চায়, কিন্তু জাহ্নবী তখন কাভিরের হাতে ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে কাভির পড়ে যায়। তারপর জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তখন কাভির আর জ্যোতি ভীষণভাবে ভেঙে পড়ে এবং তারা মনে করে ধ্রুব হয়তো সেখানে মারা গিয়েছে। জ্যোতি এবং কাবির তখন ভীষণ দুঃখ পায় এবং ভেঙে পড়ে। তখন তারা হতাশ হয়ে ভীষণ কান্না করে। তখন দেখা যায় ধ্রুব আসলে মারা যায়নি, ধ্রুবের একটু জ্ঞান আছে। তখন ফাইনালি তারা জাহ্নবীকে রাজের হাতে তুলে দেয়। রাজ জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। জ্যোতি চার ছেলে ধ্রুবকে নিয়ে হসপিটালে যায়। এদিকে জাহ্নবীর বাবা
অর্থাৎ কাভির জাহ্নবীকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। রাজ একটা জঙ্গলের মধ্য দিয়ে জাহ্নবীকে নিয়ে যায়, যেখানে আমরা আরো অনেক মেয়েকে দেখতে পাই। রাজ তাদের নিয়ে একটা পুরনো বাড়িতে যায়। এরপর আমাদের কিছুক্ষণের আগের একটা দৃশ্য দেখানো হয়, যখন জ্যোতি রাজের উপর আক্রমণ করছিল। তখন জ্যোতিকে বাঁচাতে আসার আগে জাহ্নবীর বাবা অর্থাৎ কাবির রাজের ফোন থেকে তার লোকেশন শেয়ার করেছিল। সেই লোকেশনে যাওয়ার জন্য কাবির তখন বেরিয়ে পড়ে। রাজ তখন সেই পুরনো বাড়িতে এসে যজ্ঞ শুরু করে এবং সেখানে সে এক এক করে সব মেয়েদের আহুতি দেওয়ার পরিকল্পনা করে। যখন সে এক এক করে সব পুতুল আগুনে দিয়ে দিবে, তখনই সবাই আগুনে ঝাঁপ দিবে। রাজ এক এক করে পুতুলগুলো আগুনে ফেলা শুরু করে, আর তার মধ্যে একটা লাল পুতুল থাকে, যেটা আগুনে দেওয়ার সাথে সাথেই সবগুলো মেয়েকে সেখানে আগুনে ঝাঁপ দিতে বলে সে। এমন সময় কাভির সেখানে পৌঁছে যায়, কিন্তু কাভিরকে তখন রাজ দেখে ফেলে এবং তার উপর গুন্ডারা আক্রমণ করে। কাভিরকে তারা মেরে টানতে টানতে রাজের কাছে নিয়ে আসে। তখন রাজ কাভিরকে বলে, তুমি এখানে চলে তো এসেছো, কিন্তু আমাকে কিছুই করতে পারবে না, কারণ সব মেয়েদেরকে বলা আছে আমার উপর কেউ আক্রমণ করলে তাকে মেরে ফেলতে। এরপর রাজ বাকি পুতুলগুলো আগুনের মধ্যে ফেলতে শুরু করে। কাবির তখন রাজের পায়ের কাছে পড়েছিল এবং সে তখন কৌশলে যজ্ঞের মধ্য থেকে একটা কাঠ নিয়ে রাজের পায়ে ঢুকিয়ে দেয়, যার ফলে রাজের হাত থেকে সেই শেষ লাল পুতুলটা নিচে পড়ে যায় এবং তখনই কাভির সেই লাল পুতুলটা তাড়াতাড়ি নিজের হাতে ধরে ফেলে। রাজ তখন ব্যথায় চিৎকার দিয়ে হাঁটু ধরতে গেলে কাভির তখন দ্রুত তার হাতে আটকানো একটা ছুরির সাহায্যে রাজের জিহ্বা কেটে দেয়। এতে রাজ আর কোনো কথা বলতে পারে না এবং সব মেয়েরা তার দিকে তাকিয়ে থাকলেও সে মেয়েদেরকে কোনো কমান্ড দিতে পারে না। কিন্তু রাজের চিৎকার করা দেখে মেয়েরা কাভিরের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন কাভির একটি রেকর্ডার চালায়, যেখানে রাজের ভয়েস ছিল। তখন আমাদেরকে একটু ব্যাকের সিন দেখানো হয়। রাজ যখন জাহ্নবীদের বাড়ি থেকে জাহ্নবীকে মুক্ত করে দিতে চেয়েছিল, তখন কাভির সবটা রেকর্ড করে নিয়েছিল। সেই ভয়েসটাই এখন কাভির সব মেয়েদেরকে শুনিয়ে দিল। তখন মেয়েরা রাজের ভয়েস শুনে সবাই আস্তে আস্তে কাভিরকে ছেড়ে দেয়। তখন মেয়েরা ওই রেকর্ডে শুনতে পারে রাজ তাদেরকে বলছে, তোমরা সবাই আগের মতো স্বাভাবিক হয়ে যাও, সবাই ঠিক হয়ে যাও। এটা শুনে মেয়েরা আস্তে আস্তে তাদের আগের অবস্থায় ফিরে আসে আর তারা ঠিক হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাভির হাসপাতালে। সেখানে পুলিশ আসে এবং কাবিরের সাথে কথা বলে। পুলিশ সেখানে কাবিরকে বলে সেখানে 108টা মেয়ে ছিল। পুলিশ অফিসার জানায় মেয়েগুলোকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু রাজ পালিয়ে গিয়েছে। এরপর সিন শিফট হয়, আমাদেরকে 1 বছরের পরের দৃশ্য দেখানো হয়। সেই মুভির শুরুর দৃশ্য, যেখানে একটি লোক একটি মৃত ইঁদুরকে নিয়ে যাচ্ছিল। সেখানে দেখানো হয় কাভির একটি মরা ইঁদুর নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের দেখানো হয় একটা রুম এবং সেখানে প্রচুর অন্ধকার ছিল। এরপর আমাদেরকে দেখানো হয় সেখানে রাজকে কাভির বন্দি করে রেখেছে। কাভির রাজের জন্য একটা মরা ইঁদুর এবং চা পাতি নিয়ে গিয়েছে। এরপর কাভির রাজকে সেই মরা ইঁদুরটি এবং 1 প্যাকেট চা পাতি নিয়ে খেতে দেয়। আর এখানেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়। ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা চলে আসব ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। আপনারা যদি কোনো মুভি দেখতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ।